এবং তুর্য এই মুহূর্তে যেই রুমটিতে আছে সেই রুমটার একপাশের দেওয়াল কাঁচের তৈরি। তুর্য সেই দেওয়ালের সাদা রঙের পর্দাটা এক টানে সরিয়ে ফেলে বলল, তুমি দেশে না, লন্ডনে আছো। বললেই হলো। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? উল্টোপাল্টা কথা বলছেন কেন? 11 ঘন্টা আগে তুমি লন্ডনের মাটিতে পা রেখেছ। ও সরি, আমি তো তোমাকে কোলে করে নিয়ে এসেছি। বিশ্বাস না হলে বাইরে তাকিয়ে দেখো। তুর্য মায়াকে কোলে করে নিয়ে এসেছে এটা শোনার পর প্রথমে মায়া রেগে গেলেও পরে তুর্যের কথা শুনিয়ে মায়া বাইরের দিকে তাকিয়ে দেখল সত্যিই এটা তার চিরচেনা সেই শহর নয়। তখন মায়া বিশ্বাস করতে বাধ্য হলো যে তুর্য সত্যি কথা বলছে। তাই মায়া তুর্যের কাছে গিয়ে আবারও জিজ্ঞেস করলো, কেন করলেন এসব? কি চান আপনি? তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য। মানে? তোমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। মায়া কিছুটা অবাক হয়ে বলল, আমার স্বপ্ন? হ্যাঁ, ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন। তোমার স্বপ্ন, সেটাই পূরণ করার দায়িত্ব নিয়েছি আমি। মায়ার সব কিছু ভুলে উৎসাহিত হয়ে বলল, আপনি সত্যিই আমাকে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে পড়াশোনা করার ব্যবস্থা করে দেবেন? মায়া প্রশ্নটি করার সাথে সাথে তুর্য ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে মায়ার দিকে এগিয়ে দিল। কাল থেকে তোমার ভার্সিটির ক্লাস শুরু হবে। কিন্তু আপনি কিভাবে জানলেন এটা আমার স্বপ্ন? তন্নির মুখে শুনেছিলাম তোমার নাকি অনেক বড় স্বপ্ন এটা, তাই আমার লোকেদের দিয়ে তোমার ভর্তির কাজ সম্পূর্ণ করে রেখেছিলাম। মায়াও অশ্রুসিক্ত চোখে তুর্যের দিকে তাকিয়ে বলল, আমার জন্য এত কিছু করলেন, তাহলে আমাকে জানাননি কেন? আমাকে এত কষ্ট দিলেন কেন? জানেন, ইমন ভাইয়া যখন বলল আপনার বুকে গুলি লেগেছে আর আপনার অবস্থা খুব খারাপ, তখন আমার কেমন লাগছিল? দম বন্ধ হয়ে আসছিল আমার, নিঃশ্বাস নিতে পারছিলাম না, নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছিল। এত নাটক না করলেও পারতেন, কেন আমাকে সত্যিটা বলেননি? সত্যিটা বললে তুমি আমার সাথে আসতে বুঝি? তুর্যর প্রশ্ন শুনে মায়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ মায়া নিজেও জানে তুর্য মায়াকে বললেও মায়া তুর্যর সঙ্গে আসতো না। মায়ার এসব ভাবনার মাঝে হঠাৎ তুর্য মায়ার দিকে তাকিয়ে বলে ওঠে, জানো, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, কারণ সেই পুরুষ আসলেই ভাগ্যবান যাকে হারানোর ভয়ে তার শখের নারী পাগলের মতন কান্না করে। মায়া তুর্যের কথার কোনো প্রতি উত্তর করল না, বরং ভার্সিটির বিষয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করে এই কথাটি ঘুরিয়ে ফেলার চেষ্টা করলো। অনেকক্ষণ যাবৎ কথা বলার ফলে মায়ার জন্য নিয়ে আসা খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তাই তুর্য একজন মেয়েটকে ডেকে খাবারটা চেঞ্জ করে দিতে বলল। মায়া তখন তুর্যকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এটা কি কোনো হোটেল রুম? না, এটা আমাদের ফ্ল্যাট। আমাদের মানে? তুর্য তখন মায়ার চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের মানে আমার আর তোমার। আজ থেকে তুমি এই রুমেই থাকবে, আর পাশের রুমটা আমার। কোনো কিছু দরকার পড়লে আমাকে ডেকে নিও। এখানে আমাকে কতদিন থাকতে হবে? তোমার পড়াশোনা শেষ হতে মিনিমাম 5 বছর লাগবে। এর মধ্যে আমি আমার বিজনেস দেশে শিফট করে ফেলবো। তারপর তোমার পড়াশোনা শেষ হলে আমি তোমাকে নিয়ে দেশে চলে যাব। তুর্যের কথার প্রতিউত্তর হিসেবে মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তুর্য মায়ার রুম থেকে বেরিয়ে যেতে নিলেই মায়া তুর্যকে ডেকে বলে উঠল, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? মামনি আর বাবাইকে কল করে সবটা জানাতাম। আব্বু আম্মুকে তোমাকে কিছুই জানাতে হবে না, ওনারা সবটাই জানে। তুমি আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, তারপরে কথা বলবে ওনাদের সঙ্গে। মায়া যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না, শেষ পর্যন্ত কিনা তার বাবাই আর মামনিও এসবের সাথে জড়িত রয়েছে। তুর্য চলে যেতে নিলে মায়া আবারও তুর্যকে ডেকে উঠল, এই যে শুনছেন? আবার কি হলো? আমি ফ্রেশ হব, আমার ড্রেস লাগবে। ও হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম। খাটের পিছনে লাগেজে দেখো, তোমার প্রয়োজনীয় কিছু জিনিস আছে, সাথে দুটো ড্রেসও আছে। আসার সময় আম্মু দিয়েছিল। এখন ওখান থেকে যে কোনো একটা নিয়ে পরে নাও, বিকেলে আমি তোমাকে নিয়ে শপিংয়ে বের হব। কথাগুলো বলে তুর্য তার রুমে চলে গেল। তুর্য চলে যাওয়ার পরে মায়া লাগেজটা খুলে সেখান থেকে একটা ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অনেকটা সময় নিয়ে লম্বা একটা শাওয়ার নিল মায়া। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তার জন্য রুমে খাবার দেওয়া হয়েছে। মায়ার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই সে খাবার খাওয়ার জন্য বসে গেল। খাওয়া শুরু করতেই যাবে তখন মায়ার মনে পড়লো তুর্যের কথা। তুর্য খেয়েছে তো, তাই মায়া খাবারগুলো ঢেকে রেখে চলে গেল তুর্যর খোঁজ করতে।
তুর্যকে খুঁজতে রুম থেকে বেরিয়ে মায়া যা দেখলো তা দেখার জন্য মায়া মোটেই প্রস্তুত ছিল না। মায়া এতক্ষণ রুমের ভিতরটা দেখে ভাবছিল এটা হয়তো 2 অথবা 3 রুমের সুন্দর একটি ফ্ল্যাট, কিন্তু রুম থেকে বেরোতেই এই ফ্ল্যাটের আকৃতিটা দেখে মায়ার সেই ভুল ধারণা প্রমাণিত হলো। ফ্ল্যাটটা দেখে মায়া যেন তুর্যের কথা একদমই ভুলে বসলো। মায়া নিজের মতন করে ঘুরে ঘুরে দেখতে থাকলো পুরো ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটে মোট 6টা রুম আছে, তার মধ্যে 3টে বেডরুম আর বাকি 3টে লাইব্রেরি, অফিস রুম, স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়েছে। মায়া সবকটা রুম ঘুরে দেখলেও এখনো ঘুরে দেখেনি তুর্যের রুমটা, তাই কৌতূহলবশত তুর্য রুমে ঢুকে গেল। তুর্যর রুম দেখে মায়া আরও অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো একটা মানুষের ঘর কিভাবে এত সুন্দর হয়। মায়া রুমের পাশে ব্যালকনি থাকলেও তুর্যর রুমে ব্যালকনির পরিবর্তে মিনি ছাদ। রুম থেকে গ্লাসের দরজা পেরিয়ে মিনি ছাদে প্রবেশ করতেই চোখে পড়ল ছাদের এক পাশে রয়েছে বিভিন্ন রকমের দেশি ও বিদেশি ফুলের গাছ এবং অন্য পাশে রয়েছে ছোট্ট একটা সুইমিং পুল। সুইমিং পুলটা দেখে মায়া আনন্দে নেচে উঠল। তারপর দৌড়ে গিয়ে সালোয়ারটা একটু ওপরে উঠিয়ে সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে পড়ল। একটু পরে তুর্য ওয়াশরুম থেকে বেরিয়ে সুইমিং পুলের দিকে তাকাতেই দেখল মায়া মনের আনন্দে সুইমিং পুলের পানি নিয়ে খেলা করছে। তখনই তুর্য ফোনটা হাতে নিয়ে মায়ার কিছু ছবি ওঠালো। তারপর তুর্য নিজেই কফি মেকারের কাছে গিয়ে 2 কাপ কফি বানিয়ে নিয়ে রওনা হলো মায়ার দিকে। মায়া নিজের মতন করে পানিতে পা ডুবিয়ে পানি নিয়ে খেলা করছিল। তখনই তুর্য 2টো কফির কাপ নিয়ে গিয়ে বসলো মায়ার পাশে। তারপর একটি কাপ এগিয়ে দিল মায়ার দিকে। মায়া তুর্যর হাত থেকে কফির কাপটি নিয়ে বলল, সরি। কেউ কোনো কিছু দিলে তাকে থ্যাংক ইউ বলতে হয় সেটা জানতাম, কিন্তু সরি বলতে হয় সেটা তো জানতাম না। সরিটা অনুমতি না নিয়ে আপনার রুমে ঢুকেছি বলে। সমস্যা নেই, তুমি যে কোনো সময় এই রুমে আসতে পারো। জানেন, এখানে না আসলে আমি জানতেই পারতাম না যে একটা ফ্ল্যাটও এত সুন্দর হতে পারে। আসলে এই ফ্ল্যাটের ডিজাইনটা আমি আমার নিজের মতন করে করেছি, আর এই ফ্ল্যাটটা একদম আমার নিজের হাতে গোছানো। তাই? কফি খেতে খেতে তুর্য মায়ার দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল। মায়া সেটা খেয়াল করতেই তুর্যকে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে কি দেখছেন? তোমাকে? আমাকে এভাবে দেখার কি আছে? আছে, অনেক কিছু আছে। যেমন? যেমন আজকের তুমিটা একদম অন্যরকম। আজ তুমি আমার সঙ্গে মন খুলে কথা বলছো, যা গত কয়েকদিনে কখনো হয়নি। এতদিন কথা বলার জন্য আমার পাশে তন্নি আপু, মামনি, বাবাই সবাই ছিল, কিন্তু এখন এই শহরে আমার বন্ধু এবং শত্রু বলতে শুধু আপনিই আছেন, যার সাথে আমি কথা বলতেই পারি। তাই যদি বলি বাধ্য হয়ে কথা বলেছি আপনার সাথে, তাহলে বলবো বাকিটা জীবন বাধ্য হয়েই থেকে যাও আমার পাশে। কথা দিচ্ছি, অভিযোগ করার কোনো সুযোগ দেব না তোমাকে। মায়া কফির কাপে চুমুক দিতে দিতে বলল, পাশে থাকবো কি না জানি না, তবে এটুকু কথা দিতে পারছি যে কখনো ছেড়ে যাব না। দুটোর মধ্যে তফাৎ সময় হলে বুঝবেন। অপেক্ষায় রইলাম। তারপর তুর্য কিছুক্ষণ মায়ার দিকে তাকিয়ে থেকে বলল, আমাদের সম্পর্কটা কি এমনই থাকবে? কেমন? তুমি বোঝো না কেমন? না, বুঝিয়ে বলেন। আমি বলতে চাইছি আমাদের সম্পর্কটা কি এলোমেলোই থাকবে সারা জীবন? তুমি কি কখনো আমাকে মেনে নেবে না? আপনার আর আমার সম্পর্কটা আমি চাইলেও কখনো অস্বীকার করতে পারবো না, কারণ বিয়ে কোনো ছেলে খেলা না। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি, কিন্তু সেই স্বামীর অধিকারটা আপনাকে দিতে পারবো না। দেখুন, আমাদের এই এলোমেলো সম্পর্কটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমার সময় চাই। দিলাম তোমাকে সময়, যত খুশি সময় নাও, কিন্তু সবশেষে তুমি আমার হও। আচ্ছা চলো, এবার আমাদের বের হতে হবে। কোথায়? তোমাকে না তখন বললাম বিকেলে তোমাকে নিয়ে শপিংয়ে বেরোবো। ও হ্যাঁ, দেখেছেন, একদম ভুলে গিয়েছিলাম। যাও, তুমি গিয়ে তৈরি হয়ে নাও। মায়া চলে যেতে নিয়েও আবার কিছু একটা মনে হতেই তুর্যর দিকে তাকিয়ে বলল, আমি তো আপনাকে জিজ্ঞেস করতে বেরিয়েছিলাম যে আপনি খাবার খেয়েছেন কিনা, কিন্তু এখানে সুইমিং পুল দেখে এতটা আনন্দিত হয়ে গিয়েছিলাম যে সেই কথাটা আমার মাথা থেকেই চলে গিয়েছিল। আচ্ছা সে যাই হোক, আপনি খেয়েছেন? না। তাহলে চলুন একসাথে খেয়ে নিই। না, এখন আর খেতে হবে না, এখন চলো আমার সাথে, আমরা শপিং শেষে রেস্টুরেন্টে খেয়ে তারপর ফিরবো। ওকে। মায়া খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে তুর্যের কাছে চলে আসলো। তারপর তুর্য এবং মায়া দুজন মিলে ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটের সামনে চলে গেল। তুর্যর ফ্ল্যাটটা 27 ফ্লোরে হওয়ার কারণে লিফট করে নামতে একটু সময় লাগছিল। তখনই মায়া তুর্যকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত উপরে মানুষ থাকে? আমি তো থাকি।
আপনি কি মানুষ? তুর্য চোখ রাঙিয়ে মায়ার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখে তোমার মানুষ মনে হয় না? না। কথাগুলো বলতে বলতে লিফট খুলে গেল। মায়াও তাই তুর্যকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল লিফট থেকে। মায়ার পিছু পিছু তুর্যও বেরিয়ে গেল। তারপর মায়াকে সাথে করে তারা এগিয়ে গেল পার্কিং এরিয়ার দিকে। সেখানে তার গাড়ি আছে, যার মূল্য প্রায় 3 কোটি মার্কিন ডলারে বা প্রায় 360 কোটি টাকা। তুর্য নিজের গাড়িতে বসে সিট বেল্ট লাগিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? যাবে না নাকি? তুর্যর কথা শুনে মায়া এগিয়ে গিয়ে তুর্যর পাশের সিটে বসে পড়ল। তারপর তুর্যকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই গাড়িটা কি আপনার? তুর্য কপাল কুঁচকে মায়ার দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয়? আশ্চর্য, আমার আবার কি মনে হবে? আমি বুঝতে পারছি না বলেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। আমার গাড়ি না হলে কি চাবিটা আমার কাছে থাকতো? চাবি তো চুরি করেও নেওয়া যায়। কি? আমাকে দেখে তোমার চোর মনে হয়? ছি ছি, আপনাকে চোর ভাববো কেন? তাহলে তোমার মুখটা একটু বন্ধ করো। ওকে, এই যে মুখে আঙুল দিলাম, আর একটাও কথা বলবো না। তুর্য মায়াকে সঙ্গে নিয়ে শপিং মলে পৌঁছে গেল। তারপর গাড়ি পার্কিং এরিয়ায় রেখে মায়ার হাত ধরে শপিং মলের ভিতর ঢুকে গেল। তুর্য প্রথমেই মায়ার জন্য 20-22টা লং ড্রেস নিয়ে নিল, যেগুলো পরে মায়া ভার্সিটিতে যেতে পারবে। তারপর সব সময় ব্যবহারের জন্য কিছু ড্রেস নিল। তুর্য সবগুলো ড্রেসের মূল্য ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করে ড্রেসগুলো ওই দোকানেই রেখে আসলো এবং ম্যানেজারকে বলে আসলো যে তার লোক এসে এগুলো নিয়ে যাবে। ড্রেসের দোকান থেকে বেরিয়ে তারা জুতো এবং বিভিন্ন কসমেটিক কিনে নিল। কিন্তু তুর্য যখন দোকানে মায়ার জন্য জুতো পছন্দ করছিল, তখনই তুর্যের সাথে দেখা হয় তুর্যের ভার্সিটির ফ্রেন্ড জনের। তুর্য জনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে। মায়া অন্যদিকে জুতোর কালেকশনগুলো দেখছিল, যার কারণে জনকে মায়া দেখেনি। তুর্যের সঙ্গে কথা বলা শেষ হতেই দোকান থেকে বেরিয়ে জন কাকে যেন কল করে। তারপর ফোনের ওপাশে ব্যক্তিটাকে বলতে থাকে, কিরে, তুই না বলি তুর্য দেশে গেছে? তুর্য তো আমার সামনে, আমি এইমাত্র তুর্যর সাথে কথা বলে আসলাম। আচ্ছা তুই আয়, এসে দেখা কর ওর সাথে, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি তোকে। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই। পুরো 4 ঘন্টা শপিং করার পরে মায়ার প্রয়োজনীয় সব কিছু কেনা শেষ হলো। কেনাকাটা শেষ হতেই মায়া তুর্যকে বলে উঠল, আমার অনেক খিদে পেয়েছে, চলুন এবার ডিনারটা করে নিই। তুর্য মায়ের কথায় সম্মতি জানিয়ে কাকে যেন কল করলো। তুর্য কল করার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন কালো পোশাক পরা বডিগার্ড টাইপের 2জন লোক চলে এলো। ওনারা এসে মায়া এবং তুর্য থেকে সব কটা ব্যাগ নিয়ে চলে গেল। শপিং মলের 3rd ফ্লোরেই রেস্টুরেন্ট আছে, তাই তুর্য মায়াকে নিয়ে সেখানেই চলে গেল। রেস্টুরেন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই কোথা থেকে যেন একটা মেয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরলো। তারপরে হেসে হেসে তুর্যর সঙ্গে কথা বলতে লাগলো। তারপর মেয়েটা দেখতে মায়ার চেয়েও বেশি সুন্দরী। এত সুন্দর একটা মেয়েকে তুর্যের সঙ্গে ওভাবে দেখে মায়ার শরীর রাগে জ্বলে যাচ্ছিল। এদিকে তুর্য মেয়েটাকে বলছিল, কিরে তুই এখানে কেন? তুই এসেছিস শুনেই তো ছুটে চলে আসলাম। ইরা বলল, আমি শপিং মলে আছি সেটা তুই কিভাবে জানলি? আমি অফিসের কিছু ফাইল চেক করছিলাম, তখন হঠাৎ জন আমাকে ফোন দিয়ে বলল তোর সাথে নাকি ওর দেখা হয়েছে। আমি তো প্রথমে ওর কথা বিশ্বাসই করিনি। আমি ওকে বারে বারে বলছিলাম যে তুর্য লন্ডনে ফিরলে অবশ্যই আমি জানতাম, কিন্তু ও কিছুতেই আমার কথা মানছিল না। ও বারবার বলছিল ও নাকি নিজের চোখে তোকে দেখেছে, তোর সাথে কথাও বলেছে। তাই ওকে বিশ্বাস না করে আর পারলাম না। শেষে ভাবলাম নিজে গিয়েই একবার দেখে আসি। কিন্তু এখন তো দেখছি ওর কথাই সত্যি। তুই লন্ডনে ব্যাক করেছিস অথচ আমাকে বিষয়টা জানাসনি পর্যন্ত। আরে পাগলি, আমি কাল রাতে এসেছি, ব্যস্ততার কারণে তোকে জানানো হয়নি। কিসের এত ব্যস্ততা রে তোর? আর আমাকে একটা কল করার সময় পর্যন্ত পাসনি। আয়, তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। কার সাথে? সারপ্রাইজ। আরে আশ্চর্য, কি সারপ্রাইজ বলবি তো? তখনই তুর্য মায়াকে ডেকে বলে উঠল, মায়া, এটা ইরা, আমার বেস্ট ফ্রেন্ড। আর ইরা, ও হচ্ছে মায়া, আমার ওয়াইফ। তুর্যর মুখে এই কথাটা শুনে হঠাৎ ইরার বুকটা কেঁপে উঠল। সে কোনোভাবেই তুর্যের এই কথাটা বিশ্বাস করতে পারছে না। ইরা কোনোভাবেই মানতে পারছে না যে 8 বছরের ভালোবাসা এভাবে মিথ্যে হয়ে যাবে। ইরা নিজেকে কিছুটা সংযত করে একটু হেসে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুই আমার সাথে মজা করছিস তাই না রে? কি রে, তুই তোতলাচ্ছিস কেন? তুই আমার সাথে মজা করছিস? এটাকে তোর মজা করার বিষয় মনে হয়? আরে মজা করতে যাব কেন, সত্যি বলছি, ও আমার ওয়াইফ। কথাটা শুনে ইরার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা দেখে তুর্য বলে উঠল,
ইরা, তুই ঠিক আছিস? কি হলো তোর? তোর চোখে পানি কেন? ইরা বিষয়টাকে সামলানোর জন্য চোখ মুছতে মুছতে বলল, কই না তো। তোর বিয়ে নিয়ে আমার একটা বড় আশা ছিল, কিন্তু তুই তো আমাকে না জানিয়ে বিয়ে করলি, তাই আমার সেই আশাটাও পূরণ হলো না। এই জন্যই চোখে পানি চলে এসেছে। তুর্য মায়াকে এক হাতে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমাদের বিয়ে উপলক্ষে সামাজিকভাবে কোনো অনুষ্ঠান এখনো করা হয়নি, তবে সামাজিকভাবে সবকিছু করা হবে। তখন তোরা যত খুশি আনন্দ করিস। ইরা বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে মুখে এক চিলতে হাসি এনে কথায় সম্মতি জানালো। তারপর ইরা তুর্য মায়ার কাছ থেকে চলে যেতে চাইলেও তুর্য তাকে যেতে দিল না। তুর্য মায়া এবং ইরাকে সঙ্গে নিয়ে একটা টেবিলে বসে পড়ল। তারপর সুন্দরভাবে ডিনার করলো। পুরোটা সময় ইরা অনেক হাসি খুশি থাকার চেষ্টা করেছে, কিন্তু তুর্য চোখ ফাঁকি দিলেও মায়ার চোখকে ফাঁকি দিতে পারেনি ইরা। মায়ার কাছে কেন যেন ইরার ওই হাসিগুলোকে মিথ্যা মনে হলো। তবুও মায়া এটা নিয়ে কাউকে কোনো প্রশ্ন করলো না। পুরোটা সময় ইরার মুখে হাসি থাকলেও চোখগুলো যেন অন্য কথা বলছিল। ডিনার শেষে তুর্য মায়া এবং ইরাকে সাথে করে রওনা হয় বাসার দিকে। তুর্য যে বিল্ডিংয়ে থাকে তার পাশের বিল্ডিংয়ে ইরার ফ্ল্যাট, তাই ইরাও আর অমত করলো না। সারাটা রাস্তা গাড়িতে কেউ কারোর সাথে কথা বলল না। ইরার বিল্ডিং এর সামনে গাড়ি আসতেই এরা গাড়ি থেকে নামার পূর্বে মায়াকে উদ্দেশ্য করে বলল, নিজের এবং তুর্যের খেয়াল রেখো। ইরা গাড়ি থেকে নেমে গিয়ে তুর্য এবং মায়াকে বিদায় জানালো। এরপর তুর্য আবার গাড়ি স্টার্ট দিল নিজেদের বিল্ডিং এ যাওয়ার উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের ফ্ল্যাটেই চলে আসলো। তুর্যর গার্ডরা শপিং এর সমস্ত জিনিসপত্র আগেই ফ্ল্যাটে পৌঁছে দিয়েছে, তাই আসার সময় মায়া এবং তুর্যকে কোনো রকম কষ্ট পোয়াতে হলো না। বাসায় ফিরে তুর্য এবং মায়া যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর তুর্য তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে অফিসের কিছু ফাইল চেক করতে, আর ওদিকে মায়া আতিয়া বেগমের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকলো। কথা বলতে বলতে মায়া আজকের কেনাকাটা সবকিছু আতিয়া বেগমকে দেখালো। কথা বলা শেষ হতেই মায়া ধীরে ধীরে রওনা হলো তুর্যের রুমের দিকে। গিয়ে দেখলো তুর্য বিছানায় বসে বসে ল্যাপটপে কাজ করছে। তুর্য মায়াকে দরজার কাছে উঁকি ঝুঁকি মারতে দেখে ভিতরে আসতে বলল। মায়াও তুর্যর কথা শুনে ভিতরে চলে আসলো। তারপর তুর্য মায়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখনো ঘুমাওনি কেন? এমনিতেই ঘুম আসছিল না। রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করো, সকালে যেন ঘুম থেকে উঠতে লেট না হয়। কাল কিন্তু তোমার ভার্সিটির প্রথম দিন। কাল আমার ভার্সিটির প্রথম দিন, সেই আনন্দেই তো আমার ঘুম আসছে না। তুমি কিছু খাবে? না না, মাত্রই তো এত কিছু খেয়ে আসলাম। ঠিক আছে, আপনার রুমের ব্যালকনি প্লাস মিনি ছাদটা অনেক সুন্দর, কিন্তু ওখানে একটা জিনিস নেই। কি জিনিস? একটা দোলনা। তোমার দোলনা ভালো লাগে? অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে, আমি কালকের মধ্যেই তোমার জন্য সুন্দর দেখে একটা দোলনা আনিয়ে নেব। সত্যি? হুম। তুর্যের কথা শুনে মায়া অনেক খুশি হয়ে গেল এবং নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মায়া অনেক সকালে ঘুম থেকে উঠল। আজ থেকে সে নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের লক্ষ্যে পা বাড়াচ্ছে। তাই মায়া নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তুর্যের রুমের দিকে। তুর্য রুমের দরজাটা খোলাই ছিল, তাই মায়া প্রথমে একবার উঁকি দিয়ে নিল। তারপর ধীরে ধীরে রুমের ভিতর ঢুকে গেল। মায়া রুমের ভিতর গিয়ে দেখলো তুর্য বিছানায় নেই। তুর্যকে বিছানায় না দেখে মিনি ছাদের দিকে এগোতেই দেখতে পেল তুর্য সেখানে পুশ আপ করছে। তুর্যর পরনে শুধু কালো রঙের একটা ট্রাউজার ছিল। তুর্যের জিম করা শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, যা দেখতে মায়ের কাছে খুবই আকর্ষণীয় লাগছিল। অন্যদিকে আবার তুর্যের এমন উন্মুক্ত শরীর দেখে মায়া কিছুটা লজ্জাও পাচ্ছিল। কিন্তু মায়া লজ্জা পেলেও মায়ার নির্লজ্জ চোখ দুটো বারে বারে সেদিকেই তাকাচ্ছিল। তখনই তুর্য বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে চোখ দিয়ে গিলে খাবে নাকি? কথাটা মায়ার কানে আসতেই লজ্জায় মায়ার মরে যেতে ইচ্ছে করলো। তাই কথা ঘোরানোর জন্য মায়া বলে উঠল, ফুল গাছগুলোতে কি পানি দেওয়া হয়েছে, নাকি আমি দিয়ে দেব? তুর্য তোয়ালে দিয়ে নিজের ঘাম মুছতে মুছতে বলল, কথা ঘোরানোর চেষ্টা করছো? মায়া কি বলবে ভেবে না পেয়ে বলল, আমি এখন যাই, ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়নি। মায়া কথাটা বলেই দৌড়ে তুর্যের রুম থেকে বেরিয়ে গেল। তুর্য এভাবে মায়ার চলে যাওয়া দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। সকাল 8:30। তুর্য এবং মায়া একসাথে ব্রেকফাস্ট করে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল। তুর্য প্রথমে মায়াকে সাথে করে চলে গেল মায়ার ভার্সিটিতে। সেখানে গিয়ে ভার্সিটির কয়েকজন প্রফেসরের সঙ্গে মায়ার পরিচয় করিয়ে দিল। তারপর ভার্সিটিতে মায়াকে সব কিছু বুঝিয়ে দিয়ে তুর্য রওনা হলো নিজের অফিসের উদ্দেশ্যে। তুর্য মায়াকে একা ছেড়ে নিশ্চিন্তে কাজ করতে পারবে না, তাই গোপনে সে মায়ার দেখাশোনা করার জন্য 4 জন বডিগার্ড পাঠিয়ে দিয়েছে।
ওদিকে ভার্সিটিতে 2 ঘন্টা যেতে না যেতেই মায়ার একটা বান্ধবী জুটিয়ে নিয়েছে। মেয়েটার নাম জাইফা। জাইফার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই লন্ডন শহরে, কিন্তু জাইফার দেশের মেয়ে। তাই মায়ের মুখে বাংলা ভাষা শুনতে শুনতে ছোট থেকে জাইফার বাংলা ভাষার উপর ভালোই আয়ত্ত আছে। সে খুব সুন্দরভাবে বাংলা ভাষা বলতে পারে এবং বুঝতে পারে। ভার্সিটির প্রথম দিনটা জাইফার সঙ্গে মায়ার বেশ ভালোই কাটলো। ভার্সিটিতে মায়ার ক্লাস শেষ হতেই মায়া ভার্সিটি থেকে বেরিয়ে দেখলো তুর্য তার গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কিছু একটা করছে। মায়াকে আসতে দেখে তুর্য তার ফোনটা পকেটে পুরে নিল। তারপর মায়া আসতেই মায়াকে জিজ্ঞেস করলো, ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? মায়া উৎফুল্লভাবে জবাব দিল, ভালো, অনেক ভালো কাটলো আজকের দিনটা। আজকের দিনটা এখনো আমার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে। তোমার মুখে এই হাসিটা দেখার জন্যই তোমাকে ওভাবে দেশ থেকে নিয়ে আসতে হয়েছে। তুর্যের কথার বিপরীতে মায়া আর কিছু বলল না। পুরোটা রাস্তা দুজনেই নীরব ছিল। তুর্য মায়াকে সাথে করে ফ্ল্যাটে নিয়ে আসলো। তারপর দুজনে একসাথে লাঞ্চ করে তুর্য আবার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর যাওয়ার সময় মায়াকে বলে গেল, তুর্য ছাড়া অন্য যেই আসুক মায়া যেন দরজা না খোলে। মায়াও ভদ্র মেয়ের মতন মাথা নাড়িয়ে তুর্যের কথায় সম্মতি জানালো। ফ্রেশ হয়ে মায়া চলে গেল তুর্যের রুমে। মিনি ছাদের দিকে এগিয়ে যেতে মায়া দেখলো সুইমিং পুলের পাশে খুব সুন্দর একটি দোলনা রাখা হয়েছে। দোলনা দেখে মায়া খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করলো। আর ওদিকে তুর্য অফিসের কেবিনে বসে সিসিটিভি ক্যামেরার মধ্যে ল্যাপটপের স্ক্রিনে মায়ার সেই পাগলামোগুলো দেখে দেখে হাসতে লাগলো। রাতে তুর্যর ফিরতে একটু দেরি হয়ে গেল। মাঝখানে কয়েকটা দিন অফিসে ছিল না, তাই আজ একদিনে কয়েকটা মিটিং সারতে হয়েছে তাকে। রাত তখন 12টা। তুর্য ভেবেছিল মায়া হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ফ্ল্যাটে ঢুকতেই দেখতে পেল ড্রয়িং রুমের সোফায় বসে মায়া টিভি দেখছে। তুর্য কাছে এসে দাঁড়িয়ে বলল, এত রাতে এখানে কি করছো? টিভি দেখছিলাম। এটা কি টিভি দেখার সময়? এটা কি বাসায় ফেরার সময় আপনার? কোম্পানিতে কাজের অনেক চাপ ছিল আজ। একসাথে অনেকগুলো মিটিং ফিক্স করে রাখা হয়েছিল আজকের জন্য। সবগুলো মিটিং শেষ করে তবেই আসলাম। ডিনার করেছো? না, চলুন একসাথে ডিনার করব। এত রাত হয়ে গেছে তবু ডিনার করনি? আমার জন্য অপেক্ষা করার কি দরকার ছিল? ডিনার করে নিলেই তো পারতে। আমার একা একা খেতে ভালো লাগে না। সে যাই হোক, দোলনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? অনেক বেশি পছন্দ হয়েছে। তুর্য আর কথা বাড়ালো না। ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে ডিনার করলো। তারপর যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল। এই 6 মাসে মায়া এবং তুর্যর মাঝে খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। তুর্য প্রতিদিন মায়াকে ভার্সিটি দিয়ে যায়, তারপর অফিসে যায়। আবার মায়ার ভার্সিটির ক্লাস শেষ হওয়ার আগে ভার্সিটির সামনে উপস্থিত হয় মায়াকে নেওয়ার জন্য। গত 6 মাসে এই প্রথম কোম্পানির অনেক বড় একটা প্রজেক্টের কাজে তুর্যকে আফ্রিকা যেতে হবে 2 দিনের জন্য। এদিকে মায়ার এক্সাম থাকায় মায়াকে সাথে নিয়ে যেতে পারছে না। আবার শুধুমাত্র মেয়েদের ওপর ভরসা করে মায়াকে এখানে রেখে যেতেও পারছে না। তাই তুর্য সিদ্ধান্ত নিল এই 2 দিনের জন্য মায়াকে ইরার কাছে রেখে যাবে। যদিও মায়া তুর্যকে বলেছিল যে জাইফাকে সঙ্গে করেছে ফ্ল্যাটেই থাকবে, কিন্তু জাইফা মেয়েটাকে তুর্য খুব বেশি পরিচিত নয়। তাই মায়াকে নিয়ে তুর্য কোনো প্রকার রিস্ক নিতে চাইল না। তুর্য মায়াকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে ইরার ফ্ল্যাটের সামনে। গত 6টা মাসে ইরার সাথে তুর্যের দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। ইরা এখন কেন যেন তুর্যের সামনে আসতেই চায় না। তুর্য আগেই ফোন করে ইরাকে সব কিছু বলে রেখেছিল। কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে ইরা এসে ফ্ল্যাটের দরজা খুলে দিল। তুর্য ইরার ফ্ল্যাটে মায়াকে রেখে তখনই রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাওয়ার সময় তুর্য বারে বারে ইরাকে বলে গেছে ইরা যেন নিজে গিয়ে মায়াকে ভার্সিটিতে দিয়ে আসে এবং নিয়ে আসে। ইরাও তুর্যের কথাই সম্মতি জানিয়েছে। ইরা তার পাশের রুমেই মায়ার থাকার ব্যবস্থা করে দিয়েছে। সারাটা দিন খুব সুন্দরভাবেই কাটলো মায়ার। রাতে ইরা এবং মায়া দুজনে একসাথে ডিনার করতে বসলো। মায়া কিছুক্ষণ পরপরই ইরার দিকে অপলকভাবে তাকিয়েছিল। ইরাও সেটা খেয়াল করলো, কিন্তু মায়াকে কিছুই বলল না। এদিকে মায়া অপলকভাবে ইরার দিকে তাকিয়ে ভাবতে থাকে, একটা মেয়ে এতটা সুন্দরী কিভাবে হয়? মায়ার দেখা সবচেয়ে সুন্দরী মেয়েটি হয়তো ইরা। ইরার সামনে মায়ার নিজের সৌন্দর্যকেও দুধ ভাত মনে হচ্ছিল। নিঃসন্দেহে ইরা মায়ার চেয়ে অধিক সৌন্দর্যের অধিকারিণী। ডিনার শেষে ইরা মায়াকে বলল, মায়া, তুমি এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো।
আপু, আমি তো ওই রুমে ঘুমাবো না, আমি তোমার সাথে থাকবো আর সারা রাত গল্প করব। ইরা আর না করতে পারলো না, তাই ইরা মায়াকে সাথে করে নিজের রুমে চলে গেল। বিছানায় শোয়ার পরে তারা দুজনেই কিছুক্ষণ নিজেদের ফোন নিয়ে ব্যস্ত ছিল। তারপর মায়া একসময় নিজের ফোন বিছানায় রেখে বলল, আচ্ছা আপু, তোমার আব্বু আম্মু কোথায় গেছে? ওনাদের তো বাসায় দেখলাম না। ওনারা আমার সাথে থাকে না। কেন? সে অনেক লম্বা ঘটনা, এখন সেগুলো বলতে গেলে রাত পার হয়ে যাবে। আর কালকে না তোমার এক্সাম আছে, তুমি ঘুমাও এখন। আপু বলো না, প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। ইরা মায়ার মুখের দিকে তাকালো, দেখলো মায়া খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ইরার দিকে। মায়ার এত আগ্রহ দেখে ইরা বলতে শুরু করলো তার কষ্টের ভরা অতীত। আমার জন্ম এবং শৈশব কেটেছে দেশে। বড়লোক বাবার একমাত্র মেয়ে আমি। খুব আদরেই বেড়ে উঠেছিলাম, কিন্তু আমার বয়স যখন 8 বছর হলো, তখন থেকেই দেখতাম বাবা অকারণেই আমার মায়ের গায়ে হাত তুলতো। আমার মা সংসারটাকে ধরে রাখার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি যখন ক্লাস 4-এ, তখন এক অজানা কারণে আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়। আমার ঠাঁই হয় মায়ের সঙ্গে নানা বাড়িতে। কিছুদিন পর জানতে পারি আমার বাবা নাকি আমরা চলে যাওয়ার 4 দিন পরেই ঘরে নতুন বউ তুলেছিল। আমার বাবা মায়ের ডিভোর্সের কারণ মূলত ওই মহিলাই ছিল। তার 1 বছর পরে আমার মাকেও মামারা জোর করে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেয়। তখন থেকে আমি আমার নানির কাছে বড় হতে লাগলাম। আমার বাবা প্রতি মাসে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিত আমার ভরণ পোষণের জন্য, কিন্তু আমার ভরণ পোষণের জন্য কোনো দিনই সেই টাকাগুলো খরচ করতে হয়নি, কারণ আমার সমস্ত দায়িত্ব নিয়েছিল আমার বড় মামা। আমার বড় মামার 3টে ছেলে থাকলেও কোনো মেয়ে সন্তান ছিল না, তাই আমার বড় মামা এবং মামি আমাকে খুব ভালোবাসতেন। ইমন এবং আমি ক্লাস 6 থেকে একসাথে পড়তাম। তখন থেকেই আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম। এইচএসসি কমপ্লিট করে আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে আমরা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব। যদিও আমার মামা মামি কোনোভাবেই আমাকে একা ছাড়তে চাইছিল না, তবুও তাদেরকে অনেক বুঝিয়ে আমি লন্ডনের একটি ভার্সিটিতে ভর্তি হই। ততদিনে আমার মাও তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। সেই সংসারে আমার 2টো যমজ ভাইয়েরও জন্ম হয়। আমার মা নিজের সংসার সামলে আমার কথা ভাবার মতন সময় আর পেল না। তারপর লন্ডনে এসে আমাদের বন্ধুত্ব হলো তুর্যের সাথে। তখন থেকেই আমরা 3জন বেস্ট ফ্রেন্ড। ইরার জীবনে ঘটে যাওয়া সব ঘটনার কথা শুনিয়ে মায়ার চোখের কোণে পানি চলে আসলো। তখনই মায়া হঠাৎ বলে উঠল, আপু, তুমি তুর্যকে খুব ভালোবাসো তাই না? মায়ার মুখে হঠাৎ এই কথা শুনে ইরা। চলবে গল্প অপ্রিয় সেই তুমি, লেখিকা প্রিয়া আফরোজ।